সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা ইতিমধ্যে রসায়নের প্রথম অধ্যায় শেষ করেছি। এবার চলো দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা যাক। প্রথম অধ্যায়ে কোনো সমস্যা থাকলে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি যথাযথ ভাবে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবার আসো দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে দেখো পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা এখানে কি দেখতে পাচ্ছ দেখো তো। এখানে একটা গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরা, গ্লাসে আবার পানিও দেখা যাচ্ছে নিচে দেখতে পাচ্ছ, এবং বরফের কিছু আইসের টুকরা আমরা দেখতে পাচ্ছি। এখানে যেভাবে শুরু হয়েছে দেখো, পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো, একটা পদার্থ আমরা কাকে বলি? সবগুলো আমাদের চারিপাশে যা কিছু আছে, তুমি যা কিছু দেখতে পাচ্ছ সবগুলোই পদার্থ এটা বলা যাবে না। কারণ পদার্থের এমন কি বৈশিষ্ট্য আছে যাকে পদার্থ বলা যায়, সেটা যদি বলি, পদার্থের ভর আছে, যেগুলোর ভর আছে জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, সেটাকে আমরা পদার্থ বলি। আর একটা কথায় সহজে বলা যায়, যাদের জড়তা আছে তাদেরকে আমরা পদার্থ বলি। তোমার আশেপাশে চেয়ার, টেবিল, খাতা, কলম, এগুলি যা দেখতে পাচ্ছ তোমার আশেপাশে, এগুলোর এই গুণগুলো আছে। কি কি গুণ আছে? এদের ভর আছে, এরা স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে। তুমি যদি ধাক্কা দাও, তুমি যদি ফোর্স প্রয়োগ করো, তোমাকে উল্টো একটা ফোর্স দিবে। এগুলিকে আমরা পদার্থ বলি। আচ্ছা, এছাড়া পদার্থের আরেকটা বৈশিষ্ট্য হলো, এরা প্রকৃতির মধ্যে যেভাবে আছে বা তোমার আশেপাশে যেভাবে আছে তার মধ্যে তোমরা দেখতে পাবে পদার্থ অবস্থা ভেদে 3 প্রকার হয়। কি কি? কঠিন, তরল, বায়বীয়। যেমন কঠিন পদার্থের যদি তুমি উদাহরণ চাও, তোমার সামনে যে টেবিলটা রয়েছে সেটা তো পদার্থ অবশ্যই, সেটা কঠিন পদার্থ। কেমন? কঠিন পদার্থের জড়তা বেশি, যেহেতু মানে এদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি এবং এর একটা নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে এদের। কঠিন পদার্থের তুমি ইচ্ছে করলে এটার শেপ বা আকার পরিবর্তন করতে পারো না। তারপরে আছে তরল পদার্থ। তরল, তোমার সামনে যদি একটা গ্লাস থাকে, এখন গ্লাসে যদি একটু পানি রাখো পান করার জন্য, মাঝে মাঝে তো পানি পান করতে হয়, তাই না? তাহলে ওই পানিটা দেখো নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। আকার নাই কেন? কারণ পানির যে অণুগুলো রয়েছে এই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি দুর্বল, কঠিনের থেকে দুর্বল, ফলে এরা সহজে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ঘোরাঘুরি করতে পারে। তো ঘোরাঘুরি করলে এদের আকারটা ফিক্স থাকবে না, নির্দিষ্ট থাকবে না। এই জন্য আয়তনটা, পরিমাণটা ঠিক আছে, তুমি যেখানেই নাও, এক গ্লাস পানিকে তুমি যদি একটা যদি প্লেটের মধ্যে যদি ঢেলে দাও, দেখবে এটা চ্যাপ্টা হয়ে গেছে। আবার যদি একটা যে চোঙার মধ্যে নাও, আবার ওই আকার ধারণ করতে পারে, বিভিন্ন শেপ নিতে পারে, কিন্তু আয়তন অপরিবর্তনীয়। এটি হলো কঠিনের কথা। আর এরপরে আমরা যেটা আমাদের বাতাস নিয়ে বেঁচে আছে, এটা বায়বীয় পদার্থ। বাতাস অবশ্য পদার্থ, কারণ এর গুণগুলো আছে পদার্থের। এদের আন্তঃআণবিক শক্তি এত দুর্বল যে, এত কম যে এদের না নির্দিষ্ট আয়তন আছে না নির্দিষ্ট আকার আছে। তুমি যে পাত্রে নিবে সেই পাত্রের আয়তন এবং আকার ধারণ করবে। বাতাস বেলুনে নিলে এরকম গোলাকার নিলে, তুমি যদি চ্যাপ্টা কোনো পাত্রে নাও বাতাস, সেখানে সে আকার ধারণ করবে। তাহলে এই হচ্ছে অবস্থাভেদে যে পদার্থ 3 প্রকার হয়, কেন অবস্থাগুলো পরিবর্তন হয় সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। এই অধ্যায়টা পাঠ করে আমরা কি কি শিখতে পারবো দেখো। কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। আমরা ইতিমধ্যে এই কণার গতিতত্ত্ব, এটা নিয়ে তোমাদের সাথে একটুখানি কথা তো বললাম। কণার গতিতত্ত্বটা কি? এই কণার গতিতত্ত্ব, এই যে যেমন কঠিন পদার্থের কণাগুলোর গতি নাই বললেই চলে, স্থির থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর তরলের ক্ষেত্রে একটু গতিশীল, আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে একদম ছড়িয়ে যায়। কণার গতিতত্ত্বের সাহায্যে
ব্যাপন এবং নিঃসরণ, এই দুটো শব্দ ব্যাপন নিঃসরণ তোমরা জীববিজ্ঞানও পড়ে থাকতে পারো, আমরা এখানে ব্যাখ্যা করব। পদার্থের ভৌত অবস্থা, ভৌত মানে বাইরের অবস্থা, বাহ্যিক অবস্থা, আর তার সাথে তাপের সম্পর্ক কি, এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব, ব্যাখ্যা করব। তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয়, ব্যাপনের হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। এই বিষয়গুলো ব্যাপন কি, সেই বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো। এই অধ্যায় পাঠ করে তোমরা এগুলো শিখতে পারবে। এগুলো দিয়ে দিচ্ছে এখানে, কেমন? কঠিন পদার্থের গলন ঊর্ধ্বপাতন, গলন কি, ঊর্ধ্বপাতন কি, স্ফুটন কি, এগুলো আমরা এখানে এই অধ্যায়ে পড়লে জানতে পারবো। কঠিন পদার্থের গলন ঊর্ধ্বপাতন এগুলো নিয়ে কথা হবে। তরল পদার্থের স্ফুটন এগুলো নিয়ে এখানে আলোচনা হবে। প্রকৃতির সংঘটিত বাস্তব ঘটনা রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণ করতে পারবে। আমাদের চারিপাশে কত রকমের ঘটনা ঘটতেছে চারিপাশে, এগুলোর সাথে রসায়ন কিভাবে রিলেটেড, মানে এগুলোকে আমরা কিভাবে রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করব, সেটা আমরা এখানে জানতে পারবো। রাসায়নিক দ্রব্য, আমরা যে খাবারগুলো খাই, অধিকাংশ রাসায়নিক দ্রব্য খাবারগুলো, ওষুধ রাসায়নিক দ্রব্য। থার্মোমিটার, এর সাথে আবার থার্মোমিটার লাগাই দিচ্ছে। থার্মোমিটার তোমরা চেনো নিশ্চয়, থার্মোমিটার জ্বর মাপার যে থার্মোমিটার আছে, এটা ছাড়াও আবহাওয়া পরিমাপ করে থার্মোমিটার আছে। এগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, এগুলো এই অধ্যায় পাঠ করে আমরা জানতে পারবো। যাক, তাহলে এই অধ্যায় পাঠ করে আমরা কি কি ধারণাগুলো পাবো, এখানে একটা সংক্ষিপ্ত আকারে এখানে দেয়া আছে, বলা আছে। এখন আসো পদার্থ ও পদার্থের অবস্থা। আমরা পদার্থ কি, এই বিষয়টা আমরা পদার্থবিজ্ঞান আলোচনা করেছি, এখানেও আছে। দেখ, তাকে পদার্থের সুন্দর সংজ্ঞা, যে বস্তু নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে। খুব সংক্ষেপে বলেছে ওরা। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, কোনো কোনো গ্যাসীয় অবস্থায় থাকে। এটা একটু আগে আলোচনা করলাম। এখানে উদাহরণ দিয়েছে, যেমন দেখো, চিনি তুমি চিনো, খাদ্য লবণ, মার্বেল কঠিন অবস্থায় থাকে এরা সবগুলো কঠিন পদার্থের উদাহরণ। পানি, তেল, কেরোসিন, এগুলো সবগুলো পরিচিত। তোমার কেরোসিন পরিচিত না থাকলে পেট্রোলিয়াম ধরতে পারো। কেরোসিন এক ধরনের তেল, এগুলো তরল অবস্থায় থাকতে পারে, তাই এগুলো তরল পদার্থ। অক্সিজেন গ্যাস, আমরা যেটা নিয়ে বেঁচে আছি, কার্বন ডাইঅক্সাইড, এগুলো দেখা যায় না। নাইট্রোজেন উদ্ভিদে গ্রহণ করে, নাইট্রোজেনটা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো দেখা যায় না কিন্তু আছে। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি, এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন তরল বায়বীয় অবস্থায় রূপান্তর করা যায়। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করে, পরিবর্তন করে মানে চেঞ্জ করা, মানে কমিয়ে ফেলা, বাড়িয়ে ফেলা, দুটোই পরিবর্তনের মধ্যে পড়ে আর কি। কঠিনকে তরল করা যায়, তরলকে গ্যাসীয় করা যায়। সেটা আবার কি রকম, তোমাকে একটা সহজ উদাহরণ দিই। তুমি একটা প্লেট নাও, প্লেট নিয়ে প্লেটের মধ্যে এক টুকরা বরফ রাখো, বরফের টুকরা। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে বরফ রয়েছে, অথবা যদি এখন এই মুহূর্তে না থাকে, তুমি একটা গ্লাসে কিছু পানি রেখে অথবা একটা বাটিতে কিছু পানি রেখে তোমার ডিপ ফ্রিজে রেখে দাও। 4 থেকে 5 ঘন্টা পরে নিলে দেখতে পাবে সেখানে আইসের টুকরো হয়ে গেছে। এই আইসের টুকরাটা তুমি একটা প্লেটের মধ্যে রাখো, রাখার পর এইভাবে তাকাও, আমি যে হাত দিচ্ছি দেখো, এরকম করে তাকিয়ে থাকো। তুমি এখানে দেখতে পাবে কি, বরফ থেকে ধোঁয়ার মতো উঠতেছে, ধোঁয়াটা এটা জলীয় বাষ্প। বরফ থেকে যে ধোঁয়ার মতো দেখতে পাবে সেটা জলীয় বাষ্প, ওটা পানির বায়বীয় অবস্থা। আর তোমার হাতে যে বরফটা দেখতে পাচ্ছ, এটা কঠিন অবস্থা। আবার দেখতে পাবে, খুব একটু ভালো করে খেয়াল করে দেখবে, বরফটা গলতেছে, ধীরে ধীরে পানি হয়ে যাচ্ছে, তাহলে পানি তরল অবস্থা। কিন্তু দেখতে পাচ্ছ একই পদার্থ তিনটি অবস্থায়, কঠিন যেটা বরফ, আর বরফ গলে যে পানি হচ্ছে সেটা তরল, আবার একটা ধোঁয়ার মতো একটা উঠতেছে, সেটা বায়বীয় অবস্থা। একই পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে। এখন তাপ দিলে
বরফটা তাড়াতাড়ি গলবে, মানে তাপ দিলে কঠিনটা খুব দ্রুত তরল হবে। আবার তরলকে পানিকে যদি তাপ প্রয়োগ করো, খুব দ্রুত বাষ্প হতে থাকবে। তুমি পানি নিয়ে যদি তাপ দিতে থাকো, দেখবে যে পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে কোথায় যাচ্ছে? বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে তাপ প্রয়োগ করে কঠিনকে তরল করা যায়। মানে উদাহরণ হিসেবে যদি আমরা নিই, বরফকে পানি করা যায়, আবার পানিকে তাপ প্রয়োগ করে জলীয় বাষ্প করা যায়। উল্টা কাজও করা যায়। উল্টা কাজ কেমন? জলীয় বাষ্পকে যদি তুমি ধরে রাখো, তাপটা নিয়ে ফেলো, এটা পানি হয়ে যাবে। পানিকে আর যদি তাপ সরিয়ে নাও, বরফ হয়ে যাবে। সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হবে তোমার মা যখন রান্না করবে, সেখানে তুমি রান্নাঘরে গিয়ে দেখতে পারো। অবশ্য মায়ের সাহায্য নিয়ে, একা একা করা যাবে না। ভাত বা তরকারি যখন রান্না করো, উপরে যে ঢাকনাটা দেয়, এই ঢাকনাটা তুমি যদি তুমি আলগাবে না, তুমি এটা করবে না, তোমার মায়ের সাহায্য নিবে। ঢাকনাটা একটু আলগাতে বলবে, দেখবে যে ঢাকনার নিচে অনেকগুলো পানির ফোঁটা রয়ে গেছে। এই পানির ফোঁটা ঢাকনার নিচে আসলো কোথা থেকে? ওই যে তরকারি বা ভাত যে রান্না করতেছে, ওখানে যে পানি দিয়েছে, পানিটা উপরে বাষ্প হয়ে যাচ্ছে, উপরে ঢাকনায় গিয়ে তো যেতে পারতেছে না। তাপ কমে ঠান্ডা হয়ে এই জলীয় বাষ্পটা ওটা ঠান্ডা হয়ে পানি হয়ে গেল। এটা গেল তাপকে সরিয়ে নিলে গ্যাসীয় পদার্থ কি করে তরলে পরিণত হয়। এবার আসো, তরলকে কি করে তুমি কঠিনে রূপান্তর করবে। তুমি 1 গ্লাস পানি নাও বা 1 বাটি পানি নাও, এটা তরল পদার্থ, ডিপ ফ্রিজে রেখে দাও, দেখবে 3 থেকে 4 ঘন্টা পরে এটা কঠিন হয়ে গেছে। কেন? কারণ পানির থেকে তাপ সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রিজে কি করে? তাপটা সরিয়ে ফেলে, ফলে তরলটা কঠিন হয়ে গেল। তাহলে বুঝতেই পারতেছো এখন পুরো প্রক্রিয়াটাকে। তাপ দিয়ে কঠিনকে তরল করা যায়, তরলকে বায়বীয় করা যায়, আবার তাপ সরিয়ে নিয়ে বায়বীয় পদার্থকে তরল করা যায়, তরলকে কঠিন করা যায়। কেমন? এখানে কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এদের ভর আছে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, এবং এদের কণাগুলো, কণা বলতে অণু, পরমাণু, এগুলিকে বোঝায়। ধরনের আকর্ষণ বল কাজ করে, এটাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিন পদার্থ অত্যন্ত বেশি হয়ে থাকে, অনেক বেশি, সবচেয়ে বেশি। যার কারণে এই কণাগুলো খুবই কাছাকাছি থাকে, এবং তাদের মধ্যে, কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকার ফলে কণাগুলিকে সহজে সরিয়ে নেওয়া যায় না। তবে একেবারে যায় না বলবো না। তাপ যখন প্রয়োগ করতে থাকি, তখন কণাগুলোর কম্পনটা এত বাড়ে যে তখন আন্তঃআণবিক শক্তি ছিন্ন করে একটু দূরে দূরে চলে যায়, যার কারণে কঠিনটা তরলে পরিণত হয়। এরকম বরফের উদাহরণটা তো খুব কাছে পাওয়া যায়। এরকম আরো অন্যান্য পদার্থ রয়েছে। লোহা, লোহা একটা কঠিন পদার্থ, তোমরা জানো। এটাকেও তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। কিভাবে? এবার তাপ প্রয়োগ করলে এদের আন্তঃআণবিক শক্তিটা দুর্বল হয়, এবং ফলে এদের অণুগুলো দূরে দূরে অবস্থান করে, ফলে আয়তন পরিবর্তন, আকারের পরিবর্তন হতে শুরু করে, তখন কঠিনটা তরলে পরিণত হতে থাকে। কিন্তু কঠিন থাকা অবস্থায় কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না। তাপ দিলে কেবল স্থান পরিবর্তনে কম্পন তৈরি হয়। এবার আসো তরল পদার্থের ক্ষেত্রে আসো। তরল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই। এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে একটু আগে, তোমরা পড়ে নিবে। এটা বলেছি। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, আকার বা আয়তন কোনোটাই নেই। এটা আলোচনা করেছি একটু আগে, পড়ে নিবে একটু তোমরা। কেমন? আচ্ছা, এবারে আসো কণার গতিতত্ত্ব। এই কণাগুলি যে পদার্থের মধ্যে চলাচল করে, যদি চলে, এটা কিভাবে চলে এটা আমরা একটু দেখি। সকল পদার্থেরই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি বলি। আন্তঃকণা আকর্ষণ শক্তি আছে। এখানে ছবিটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। কঠিন পদার্থের এই যে পদার্থটা দেখো, নির্দিষ্ট আকার আয়তন আছে একটা বক্সের মধ্যে। একই বক্সে দেখো, যখন এটা তাপ দিল, তরল হয়ে গেল, আকারের পরিবর্তন হলো। আকার এটা একরকম ছিল, এটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু পরিমাণে একই আছে। যখন এটাকে আরো তাপ দেওয়া হলো, দেখো বিন্দু বিন্দু হয়ে ছড়াইয়া পড়ছে, ফলে এটা পুরো জায়গাটা দখল করে ফেলেছে। এটা তখন গ্যাসীয় অবস্থা।
তখন এটা এই অবস্থা হলো গ্যাসীয় অবস্থা। আর যখন একটু কণাগুলো একটু দূরে গিয়ে অন্য একটা আকৃতি নিল, বেশি দূরে যায়নি কিন্তু আকারের পরিবর্তন হয়ে গেল, তখন এটাকে আমরা বলি তরল অবস্থা। তরল অবস্থা এগুলো তাপের মাধ্যমে, তাপ সরিয়ে বা তাপ দিয়ে এই কাজগুলো করা যায়। আচ্ছা, আমরা এরপরে আসি ব্যাপন। তোমার জন্য বলছিলাম এটা একটা নতুন ধারণা। এই ব্যাপন ধারণা তোমার সাথে আলোচনা করার আগে তোমাকে একটা তথ্য দিই। তোমার বাসায় যদি কোনো নতুন মেহমান আসে বা কোনো মেহমান আসে, তুমি হয়তো পড়ার টেবিলে বসে আছো একটা রুমে, তুমি কিন্তু টের পেয়ে যাও একটা সেন্ট কাজ করে। নতুন লোক ঢুকলে পরে ওনার ড্রেসের সেন্ট তোমার নাকের কাছে গেলে তুমি বুঝতে পারবে যে কেউ আসছে। কিংবা তোমাকে যদি বলি তোমার মা যখন ভালো রান্না করে, তুমি কিন্তু পড়ার টেবিলে বসে কিন্তু টের পেয়ে যাও যে আজকে রান্না হচ্ছে ভালো। কেমন করে টের পাও? রান্নার সুবাসটা তোমার নাকের মধ্যে পৌঁছায়। তাহলে এটা রান্না হচ্ছে রান্নাঘরে, তোমার নাকে কেমন করে পৌঁছালো? এটা তোমার রুম পর্যন্ত চলে গিয়েছে। এটা কি এমন যে তোমার মা কি বলেছে যে এই সেন্টটা, এই সুবাসটা সরিয়ে আমার ছেলের রুমে, আমার ছেলে অথবা মেয়ের রুমে যাও, সুবাসটা মেয়ের রুমে যাও বা ছেলের রুমে যাও, যেন আমার ছেলে বা মেয়ে ভালো করে পড়ে। এটা কোনোদিন এটা বলা হয় না, এটা বলতেও হয় না বা এটা করেও না কখনোই, কিন্তু অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে এটা ছড়াইয়া পড়ে। এই যে ছড়াইয়া পড়লো, কি গেল? সুবাস গেল, স্যান্ড গেল। এটা কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু সুবাস বা স্যান্ড উৎপন্ন হলো কোথা থেকে? রান্না করছে রান্নাঘর থেকে। তাহলে স্বতঃস্ফূর্তভাবে এই যে ছড়াইয়া পড়তেছে, এটা কঠিন পদার্থ, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়াইয়া পড়া, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, এই প্রক্রিয়াকে আমরা বলি ব্যাপন বলি। দেখো এখানে এইটার নামে হচ্ছে ব্যাপন। তাহলে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থে যখন কোন একটা পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়াইয়া পড়ে, এটার প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন। আমি তোমাকে একটু আগে যে বলেছি, ঘরের কোণে একটি সুগন্ধির শিশি মুখ খুলে রাখলে কিছুক্ষণ সারা ঘরে সুগন্ধি ছড়াইয়া পড়ে। এটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। যে পদার্থের ছড়িয়ে পড়তে সময় কম লাগে, খুব কম সময়ে যদি খুব বেশি ছড়াইয়া পড়ে, তাহলে ব্যাপনের হারটা বেশি। আর যদি সময় বেশি লাগে তাহলে ব্যাপনের হার কম। তাহলে সেন্ট বডি স্প্রে করলে এটা অনেকেই জেনে সহজে পেয়ে যায়, এটা ব্যাপনের হার কম না বেশি হলো? খুব বেশি, দ্রুত ছড়াইয়া পড়লো। আবার অনেক কিছু আস্তে আস্তে ছড়ায়। যেমন ধরো রান্নাঘরে যদি কোনো কিছু পুড়ে যায় আগুনে, আস্তে আস্তে, প্রথমে এটা আস্তে আস্তে ছড়ায়। প্রথমে যদি দ্রুত ছড়ায় পড়ে তাহলে তো আমরা সকলে রান্নাঘরে দৌড়ে গিয়ে ওটাকে রক্ষা করতে পারতাম, কিন্তু দেখা যায় না। অনেক পরে আমরা সেন্টটা পাই, পোড়ার যে গন্ধটা পাই। এই প্রক্রিয়াটা, এটা অবশ্য তাপের উপর নির্ভর করে। এই প্রক্রিয়াটা একটু ধীরে ঘটে। যেটা ধীরে ঘটে ওটার ব্যাপনের হারটা কম, আর যেটা খুব দ্রুত ছড়ায় পড়ে ওটার ব্যাপনের হারটা বেশি। আচ্ছা, সেটা বোঝার জন্য চলো একটা পরীক্ষার কথা এখানে বলা আছে তোমাদের বইতে। এই পরীক্ষাটা কিভাবে কি করতে হবে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, কক্ষ তাপমাত্রা একটি কাঁচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নাও। দেখতে পাচ্ছ এখানে 3টা কাঁচের পাত্র রয়েছে। 3টার মধ্যে পানি নিলে এই পানিতে সামান্য গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা একটা যৌগ, কে দিয়ে পটাশিয়াম, MnO4 দিয়ে পারম্যাঙ্গানেট। Mn হচ্ছে ম্যাঙ্গানিজ, আর O হচ্ছে অক্সিজেন। তো এখানে MnO4, এটা দিয়ে ম্যাঙ্গানেট বোঝায়, পারম্যাঙ্গানেট। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দাও। দেওয়ার পরে তুমি দেখবে
গোলাপি হয়ে যাচ্ছে, গোলাপি রং ছড়িয়ে পড়তেছে। অর্থাৎ পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। এখানে যদি আমরা আরেকটু এইভাবে বলি, তুমি এই ৩টা পাত্রে, এই যে কাঁচের পাত্র যে ৩টা, এখানে ৩টা পাত্র দেখানো হচ্ছে। একটাতে তুমি নরমাল পানি নাও, এটাতে সাধারণ পানি নাও, এটাতে একটু কুসুম গরম পানি, আর এটাতে একটু হট ওয়াটার, মানে একটু বেশি গরম পানি নাও। আর নিয়ে ৩টাতেই তুমি KMnO4 ছেড়ে দাও, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটু পরে লক্ষ্য করবে যেটা বেশি গরম পানি সেটার খুব তাড়াতাড়ি ছড়ায় পড়লো। তুমি এটা বাইরে থেকে দেখতে পাবে। যেহেতু এটা কাঁচের পাত্র, বোঝা যায় বাইরে থেকে। তুমি এটা বাইরে থেকে দেখতে পাবে যে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়লো, পুরাটা কালার হয়ে গেল তাড়াতাড়ি। এবং এটা ছড়ালো কিন্তু কম ছড়িয়েছে, তুমি দেখতে পাচ্ছ কিছু তলার মধ্যে বসে আছে, এখানে একদম বসে নাই কিছুই। আর এটা হালকা হালকা, মানে একটু একটু ছড়াবে, এখনো ছড়ায়নি। তাহলে এই পরীক্ষাটা থেকে তোমাকে এটা বোঝানো হয়েছে যে তাপের মাধ্যমে পদার্থের অণুগুলোর কম্পন শক্তি বাড়ে এবং এটা দ্রুত গতিশক্তি বেড়ে যায়, যার কারণে ছড়ায় পড়ছে দ্রুত। এটা কুসুম গরম, মানে হালকা গরম, তাই এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো, কণাগুলো খুব আস্তে আস্তে ছড়িয়েছে, খুব অল্প, এই জন্য কালারটা দেখতেই পাচ্ছ হালকা। আর এটা ছড়ায়নি এখনো, মানে ছড়াবে ধীরে ধীরে, আস্তে আস্তে যাবে। তো ব্যাপার একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কিন্তু এটাকে আমরা প্রভাবিত করতে পারি কিভাবে? দেখো, তাপ দিয়ে প্রভাবিত করা গেল। যেটা বেশি উত্তপ্ত, তাপের ফলে কি হয়, পদার্থের অণুর গতিশক্তিগুলো খুব দ্রুত হয়, বেড়ে যায়। তো বেড়ে গেলে এটা ছড়াতে থাকে, চতুর্দিকে ছড়ায় পড়লো, তাহলে তাপের ফলে ব্যাপন প্রক্রিয়া প্রভাবিত হলো। এরকম তুমি আরো ব্যাপন প্রক্রিয়া প্রভাবিত হওয়ার জন্য তুমি আরো উদাহরণ নিতে পারো। যেমন ধরো, বাতাসের মধ্যে, বাতাসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া আমরা ছড়াতে পারি। আমি কতক্ষণ আগেই বলছিলাম যে তোমার বডি স্প্রের কথা। বডি স্প্রে তুমি দিয়ে, তুমি যদি বায়ু প্রবাহ দাও, বাতাসের প্রবাহ দাও, যেদিকে বাতাসের প্রবাহ দিবে, বডি স্প্রের যে সুবাসটা সেটা সেদিকেই ছড়াবে। তোমাদের রান্নাঘরে ভালো রান্নার কথা, সেন্টেড রান্নার কথা বলছিলাম। সেখানে বিরিয়ানি, পোলাও, কোরমা এগুলো যখন রান্না হয়, রান্নাঘরে প্রচুর সুবাস ছড়ায়। সেখানে বাতাস দিয়ে এটাকে আমরা প্রভাবিত করতে পারি। বায়ু প্রবাহ দিয়ে এটাকে বের করে দিলে, আমাদের রান্নাঘরে যে অ্যাডজাস্ট ফ্যান আছে, সেই ফ্যানের ওই পাশে যদি কেউ থাকে, দেখবে সে খুব দ্রুত এটার সুবাসটা পাচ্ছে, কারণ বাতাসের মাধ্যমে সেটা সেদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম বাতাসের প্রবাহের মাধ্যমে আমরা ব্যাপন প্রক্রিয়া প্রভাবিত করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা পরীক্ষা আছে তোমাদের, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই পরীক্ষাটা তোমরা খুব সহজেই করতে পারো। আগের পরীক্ষাটা সহজে করা যায়, এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, KMnO4। KMnO4 এটা ওষুধের দোকানে কিনতে পাবে, এটা পটাশ বলে ওরা। তুমি ৫ টাকা দিলে বেশ ভালো অ্যামাউন্টের পটাশ কিনতে পাওয়া যায়, এবং তোমরা কয়েকজন বন্ধু মিলে এই কাজটা করতে পারো। ৫ টাকার পটাশ কিনে তোমরা এই পরীক্ষাটা করলে বেশ মজা পাবে, কারণ কালারটা খুব সুইট কালার। এর চেয়ে আরো সুন্দর কালার তৈরি হয়। এখানে যে কালারটা হয়েছে, এটা পরিপূর্ণ কালারটা আসে নাই, আর একটু ভালো ঘন কালার তৈরি হবে, এবং কালারটা দেখতে খুব সুন্দর। আচ্ছা, এখানে যে পরীক্ষাটার কথা বললাম, এটা তুমি তোমাদের ওয়াশরুমে করতে পারবে। ওয়াশরুমে আমরা সাদা কাপড় যখন ওয়াশ করি, তখন এটার মধ্যে একটা নীল দেয়া হয়। নীল নীল দিলে কাপড়টা বেশ সুন্দর হয়। তুমি ৩টা এরকম কাঁচের গ্লাস বা বিকার তো পাবে না, বাসায় কাঁচের গ্লাস পাওয়া যাবে। কাঁচের গ্লাসের কথা কেন বলছি বারবার, কারণ কাঁচের গ্লাসটা বাইরে থেকে দেখা যায়। তুমি এমনি গ্লাসও করতে পারো, কিন্তু সেখানে কালারটা বাইরে থেকে বুঝতে পারবে না, এই কারণে কাঁচের গ্লাস বলা হচ্ছে। সেখানে ৩টা কাঁচের গ্লাস নিয়ে তুমি দেখো, ৩টাতে আমরা পানি নিলাম। পানি নিয়ে একটাতে একটু একটু ভালো গরম পানি নাও,
একটাতে একটু হালকা গরম, আরেকটাতে নরমাল পানি নাও। ৩ টাতেই তুমি একই পরিমাণ নীল দিয়ে দাও। তুমি দেখতে পাবে নীলের যে নীল কালারটা দানা, দানা হয়ে পানিতে ছড়াচ্ছে। এটা দেখবে একদম দ্রুত, এটা তো বুঝতেই পারবে না। এটা দেওয়ার সাথে, সাথে পুরোটা কালার হয়ে যাবে নীল রং। এটা যেহেতু হালকা গরম, আস্তে, আস্তে ছড়াবে। তুমি কিন্তু দেখতে পাবে যে তাও খুব বোঝা যায় না খুব একটা, কালার হয়ে যায়। কিন্তু যেটা সাধারণ পানি দিলে সেখানে তুমি দেখতেই পাবে যে বিন্দু, 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 বিন্দু হয়ে ধীরে, 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 ধীরে এটা ছড়াচ্ছে আস্তে, আস্তে। তাহলে কি ছড়াচ্ছে এগুলো? অণুগুলো ছড়াচ্ছে। তাহলে কোনো তরলের মধ্যে এই যে অণুগুলো, এই ছড়ানোর জন্য আমরা কোনো প্রভাবিত করিনি। এখানে তাপ দিয়ে গরম পানি দিয়ে প্রভাবিত করা হয়েছে। কিন্তু এই গ্লাসটার মধ্যে যেটা আছে সেটা এমনি ছড়াচ্ছে। তাহলে এই যে একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, এটার নামই হচ্ছে জ্ঞাপন। আচ্ছা, এখানে আরেকটা পরীক্ষার বিষয়ে বলা আছে ২ টি গ্যাসের ব্যাপনের হার। ব্যাপন কত দ্রুত হবে, কত ধীরে হবে এটা বোঝানোর জন্য এই পরীক্ষাটা। আ এখানে এই পরীক্ষাটা করার জন্য ২ মুখ খোলা একটি লম্বা কাঁচনল লাগবে। দেখি আমরা, হ্যাঁ, এই দেখো ২ টা মুখ খোলা একটা কাঁচের নল। এইগুলো কি দিয়েছে জানো? তুলা দিয়েছে, এখানে তুলা, এখানেও তুলা দিয়েছে। কাঁচের নল নিতে হবে। কাঁচের নল নিয়ে তারপরে তোমার এই তুলা নিশ্চয়ই তুমি চেনো। কাঁচের নল বাসায় খুব একটা পাওয়া যায় না। যাদের বাসায় আছে পরীক্ষাটা করতে পারো। তাও পারবে না। কারণ এখানে বিষয় আছে। এটা তোমার ল্যাবের মধ্যেই করতে হবে। টিচারের সাহায্য নিয়ে পরীক্ষাগারে করতে হবে। কারণ এখানে যে কেমিক্যালস গুলোর কথা বলা আছে, এই কেমিক্যালস গুলো তোমরা বাসার মধ্যে পাবে না। আচ্ছা, কি, কি দেখো? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিয়ে ভেজানো তুলা। এটা হাতে তো ধরা যাবে না। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা ক্ষয়কারক অ্যাসিড। এগুলো ফোরসেপ দিয়ে ধরতে হবে। আচ্ছা, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, ভেজানো তুলা। তাইলে দুটো তুলোর মধ্যে ২ রকম কেমিক্যালস নেওয়া আছে। একটাতে অ্যাসিড, আরেকটাতে ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড আর ক্ষার সম্পর্কে তোমাদের ধারণা থাকার কথা। তোমরা অ্যাসিড আর ক্ষার ক্লাস 8 এও পড়েছো। সে ধারণা থাকার কথা। আর এখানে নেওয়া হলো, আচ্ছা, নিয়ে একটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর দ্রবণের ভেজানো তুলা, একটাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ভেজানো তুলা। আচ্ছা, তো এই দুটো নেয়ার পর এখন হবে কি, এই দুটোর মধ্যে একটা বিক্রিয়া হয়। এখানে তোমাদের বিক্রিয়া নাই, বিক্রিয়াটা আমি লেখার চেষ্টা করি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, দেখি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। আচ্ছা, বিক্রিয়া করে যেটা হবে সেটা দেখি কি কি হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে এলটা স্মল হবে, বিক্রিয়া হয়ে তৈরি হবে NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড একটি লবণের নাম। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ, আর কি উৎপন্ন করে তোমরা এটা ক্লাস 8 এ পড়েছো, H2O, পানি উৎপন্ন করে, লবণ আর পানি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে তুমি বিক্রিয়াটা দেখতে পেলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর H2O পানি। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ২ টা অবস্থা। একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, এটা তোমার সাদা, হোয়াইট গ্যাস, খুব ঘন সাদা ধোঁয়া তৈরি করে এটা। এটা তোমার হোয়াইট, একেবারে হোয়াইট, গাঢ় হোয়াইট গ্যাস তৈরি করে এটা, আর পানি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা যদি আবার একটু ফিরে আসি আমাদের এখানে, তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া,
এই যে সাদা ধোঁয়া তৈরি হলো, এখানে ভিতরে দেখতে পাচ্ছ সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। এবং এটা মজার বিষয় লক্ষ্য করো, দুই পাশে দেওয়া হয়েছে HCl আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সাদা ধোঁয়াটা কিন্তু মাঝখানে তৈরি হয় নাই। মাঝখানে হলে কোথায় আসতো, ধরো আমরা যদি আনুমানিক করি এইখানে আসার কথা মাঝামাঝি, কারণ দুইটা দুই পাশ থেকে সমান করলে, কিন্তু না, এখানে আসে নাই, আসছে কোথায়, একটু এই পাশে HCl এর পাশে আসছে। এখন এই কারণটা কি? সাদা ধোঁয়াটা মাঝখানে তৈরি না হয় একেবারে এখানে এক সাইডে আসার কারণটা কি? এটা যদি জানতে হয় তোমাকে থাকতে হবে আমাদের সাথে। আজকে ক্লাস বেশি লম্বা হয়ে গেলে তোমরা বিরক্ত হবে, তাই এখানে শেষ করছি। এই কারণটা জানার জন্য আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো। দেখবে আগামী ক্লাসে এটা আমরা পরিষ্কার করব বা ক্লিয়ার করব। আগামী ক্লাসে এটা ভালো করে বুঝিয়ে দেব। আর ভালো থেকো সকলেই। যেটুকু পড়া হলো এটুকু একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। দেখা হবে আগামী ক্লাসে। শুভেচ্ছা নিরন্তর সকলকে।